জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মনে আছে একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন, ওই তখনই তো আপসহীনতার প্রশ্নটা আসছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি 1/11 আবার ওই একমাত্র নেতা যিনি আপসহীন করেন। অন্য অন্য দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে আপোষ করেছে, যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি 1/11। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য 1/11 পক্ষে ছিল, কিন্তু আপনারা বোধহয় ভুলে গেছেন তারা কিন্তু 1/11 সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কম্প্রোমাইজ করে। এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল বিএনপি শুরু থেকে শেষ পতন পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেন। এখানে আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে, রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে। এদেরকে দীর্ঘ সময় দেখা যায় না, মাঝে মাঝে এসছে মাঝে মাঝে গেছে। একটু চিন্তা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে। ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 11 জানুয়ারির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল 1। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা ছিল আজ। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এ সময় এজলাসে উপস্থিত ছিলেন আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে কঠোর নিরাপত্তায় তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, একই ট্রাইব্যুনালে 24-এর 5ই আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানির জন্য আদালতে কার্যতালিকায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 223 শরীয়তপুর 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 3 আসনের সাধারণ ভোটাররা। তারা কি ভাবছেন, কি ধরনের প্রার্থী তারা চান, এবং কি প্রার্থী যিনি হবেন, যিনি বিজয়ী হবেন, তার কাছ থেকে আসলে কি ধরনের প্রত্যাশা তারা রাখছেন। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, প্রথমবার কি ভোট দিতে যাবেন? ভোটার কি প্রথম ভোটার আপনি? জি না, আমি গতবারও ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে যাইনি। গতবার দেখেছেন যে কি ধরনের প্রত্যাশা রাখছেন, যিনি এই আসন থেকে বিজয়ী হবেন তার কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে? আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এই যে বেড়িবাঁধটা নিয়ে, এখানে অনেক নদী ভাঙ্গনের কারণে মানুষের ভোগান্তি শিকার হচ্ছে। আশা করি অপু ভাই নির্বাচনে বিজয়ী হইয়া এই বেড়িবাঁধটা করে দিবে। জি, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হয় এই আসনটির জন্য কি কি করা প্রয়োজন? রাস্তা সংস্কার প্রয়োজন কিনা, স্বাস্থ্য খাতে প্রয়োজন? স্যার, আমাকে এই জায়গায় মেডিকেলের অবস্থা কতগুলি ভালো, সব বিগত দিনে চলে নাই। এখন মেডিকেলের ডাক্তারের অবস্থা, ডাক্তার শুধু একজন ডাক্তারের দেখতে ইচ্ছা করে। এই আজকেও আইসি ওই ডাক্তারের তো ঢাকার থেকে সেই আইসি, কিন্তু আমাদের শরীয়তপুরে কোনো উন্নত হয় নাই স্যার। এই যে আজকে আপনি দেখেন, আজকে আমি চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়, চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই। যে এখানে আরও অনেকে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি ধরনের প্রার্থী দেখতে চান, যিনি নাকি এই আসন থেকে যিনি বিজয়ী হবেন তার কাছে কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা একটাই, দেশ এবং মানুষ যেখানে স্বস্তি পাবে, যেই ভোট দিয়ে তারা নিজের অধিকার আদায় করতে পারবে। কৃষক যাতে তার মূল্যায়ন সম্মান পায়, যাতে মানুষ চিকিৎসা ক্ষেত্রে যে সম্মানটা পায়, মানুষ শিক্ষাক্ষেত্রে যে সম্মানটা পায়। আর যেগুলো হয়রানিমূলক কাজ আছে, যেমন আপনার
প্রত্যেকটা অফিসে, সরকারি অফিসগুলো যেন হয়রানিমূলক যে কাজ 17 বছর যে ফ্যাসিস্টভাবে কাজ হয়েছে এটা যেন না হয়। কি ধরনের উন্নয়নটা হলে ভালো হয় আপনাদের একটু যদি বলতেন, যে রাস্তাঘাট বা শিক্ষা, স্বাস্থ্য আর অন্যান্য বিষয়গুলো যা আছে। দরকার তো সব কিছুই, মনে করেন শিক্ষারও দরকার আছে, রাস্তাঘাটের দরকার আছে, মানুষের আমাকে কর্মসংস্থানের দরকার আছে। আপনার কাছে কি মনে হয় মুরব্বী, একটু যদি বলতেন, যিনি আপনাদের অভিভাবক হয়ে আসবেন এই আসনটিতে, তার কাছে কি প্রত্যাশা থাকবে? এই গোসাইরহাট উপজেলার ভিতরে বেশিরভাগই ভূমিদস্যু আছে, যারা গরিব মানুষের জমি নিয়ে ছিনিমিনি খেলে, এবং কি অনেক জায়গায় গেলে দেখা যাচ্ছে যে তারা ভুয়া দলিল বাড়ি করে আরেকজনের জমি নিয়ে যায়, আরেকজনকে হয়রানি করে। হয়রানির শিকার এই জমি নিয়ে আমরা একটু বেশি, এই গোসাইরহাট উপজেলা একটু বেশি জমি নিয়ে যে ভূমিদস্যু একটু বেশি। আমি চাই যে উপভাইদ্যারে যদি সে নির্বাচিত হয়ে আসতে পারে, যে এই বিষয়টা একটু দেখুক, মানুষকে যেন ভূমিদস্যু থেকে একটু মুক্ত করুক। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আসলে সাধারণ ভোটার যারা ছিলেন, অনেকে ভোট দিতে যাননি, এবারই প্রথম ভোট দিতে যাবেন, তাদের মুখ থেকেও শুনলাম, তাদের প্রত্যাশার কথা জানলাম। যিনি বিজয়ী হবেন, এই আসনের অভিভাবক হবেন, তার কাছে আসলে সেই ধরনের প্রত্যাশাই কিন্তু সাধারণ ভোটাররা রাখছেন। সেটা আসলে অপেক্ষার বিষয়, যিনি আসবেন তিনি কতটুকু করতে পারবেন। তো পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। দেশটিতে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কমপক্ষে 6 লাখ এবং সর্বোচ্চ 18 লাখ টাকা ভিসা বন্ড বা জামানত দিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম। আর এই তালিকায় মোট 38টি দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই তালিকায় আছে। নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের B1 ও B2 ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 বা 6 থেকে 18 লাখ টাকা ভিসা বন্ড জমা দিতে হতে পারে। তবে এই অর্থের পরিমাণ নির্ধারণ করবেন ভিসা ইস্যুকারী কনসুলার কর্মকর্তা। বাংলাদেশের ক্ষেত্রে 21শে জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই নিয়ম। আর এই নিয়ম এমন দেশগুলোর নাগরিকদের উদ্দেশ্যে করা হচ্ছে যেসব দেশের ভিসাধারীদের নির্ধারিত মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থাকার হার বেশি। তবে ভ্রমণকারীরা শর্ত মেনে চললে ফেরত পাবেন জামানতের অর্থ। গোপন ব্যালটে ভোট যখন সাংবিধানিক অধিকার, তখন স্বতন্ত্র প্রার্থী হতে প্রকাশ্যে 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক কেন? এমন আইনের বৈধতা কতটুকু? এসব প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মাঝে। কারো মতে এটি কালাকানুন, যেখানে ব্যক্তিগত গোপনীয়তার অমোঘ নীতি লঙ্ঘিত হয়। আবার কারো কাছে এটি প্রয়োজনীয় এবং আত্মপ্রচারের জন্য নির্বাচনে প্রার্থী হবার যে হিড়িক দেখা দেয় তার রাশ টেনে ধরার আইনি পন্থা। ভোটের সময় পর্দাঘেরা গোপন কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট দেয় নির্বাচনের রীতি, যেখানে ভোটারের পছন্দ অপছন্দের খবর জানার সুযোগ থাকে না। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর বেলায় ভোটারের গোপনীয়তা আর গোপন থাকে না, যার কারণ স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011, যেখানে বলা হয় নির্বাচনে দাঁড়াবার যোগ্যতা হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে দেখাতে হবে আসন ভিত্তিক মোট ভোটের 1% ভোটারের স্বাক্ষরিত টিপ বা সইয়ের সমর্থন। আর সমর্থনকারীর এই তালিকা থেকেই ভোটের আগেই আঁচ করা যায় কে কাকে পছন্দ করেন। উঠান বৈঠক আয়োজন করতে পারবেন। আপনি কবে আসবেন বলেন? অনেকের মতে বিপুল সংখ্যক সমর্থনকারীর স্বাক্ষর জোগাড়ের কারণেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে দাঁড়াতে চান না। আবার অনেকে দাঁড়িয়েও পড়েন বিড়ম্বনায়, যেমনটা হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ক্ষেত্রে। সমর্থনকারীদের স্বাক্ষর জটিলতার কারণে বাতিল হয় যার মনোনয়নপত্র, যদিও আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন জারা। না, ওটা আমরা আপিল করব, সমস্যা নাই, টিকে যাবে ইনশাআল্লাহ, দোয়া রাখেন। একটা গণতান্ত্রিক দেশে এমন বাস্তবতায় 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে 11 সরকারের চালু করা রীতিকে কালা কানুন বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এটি কালাকানুন, নিশ্চিত কালাকানুন। ডিসকারেজ করা হচ্ছে রাজনৈতিক দলের বাইরের ক্যান্ডিডেটদেরকে, পটেনশিয়ালদেরকে। অপর প্রার্থীর জন্য প্রযোজ্য না, শুধু স্বতন্ত্র প্রার্থীর জন্য। আমাদের সংবিধানের আর্টিকেল 27-এর ক্লিয়ার ভায়োলেশন। এরপরে আমরা বলি যে আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে সমতা আছে। এটা হাস্যকর। তবে নির্বাচনে গণহারে প্রার্থী হবার হিড়িক থামাতে এই আইনের যৌক্তিকতা রয়েছে বলেও মত দেন এই আইন ও সংবিধান বিশেষজ্ঞ। সুযোগ থাকলেই বহু লোক দাঁড়াই যায়। কেন দাঁড়ায় জানেন?
দাঁড়ায় হলো তার নামটা প্রচার হয়ে গেল সরকারিভাবে বিভিন্নভাবে, তার কিন্তু কোনো ভোট নাই, কিন্তু সে ওই প্রচারের জন্য এবং এই প্রচারের মাধ্যমে সে নিজেকে একটা আপলিফট করবে এবং সুযোগ নেওয়ার পরেই তো সেইখানে সরকারি ব্যালট পেপারে নাম থাকা, প্রচার থাকা, টেলিভিশনের সুযোগ সুবিধা থাকা, সব জায়গায় চলে আসলো না। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। দলীয় রাজনীতিবিদ ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে শর্ত নিয়ে মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝে। 1% লোক যোগ্যতার মাধ্যমে কিছু লোক যদি আপনাকে যোগ্যতা আছে এরকম মনেই না করে, তাহলে আপনার দাঁড়ানোর কি দরকার? দলের তো ধরেন একজন দাঁড়ালে পরে সমস্ত দল একদম গ্রাম লেভেল পর্যন্ত দল আছে, তারা সাপোর্টাররা নেমে যায়। আপনি ওখানে সিগনেচার করলেই যে আপনাকে ভোট দিতে হবে এ কথা কিন্তু আইনে বলে নাই। রাজনৈতিক দলের প্রার্থীর কোনো 1% লাগবে না, যে আগে সংসদ সদস্য হয়েছে তার 1% লাগবে না, শুধু যে ফ্রেশ, যে নতুনভাবে ভোট করতে চায়, যে এই কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ভোট করতে চায়, যে মামদানি হতে চায়, যে কেজরিওয়াল হতে চায়, বাংলাদেশে সেটি হতে দেবে না, ওই পুরানো বন্দোবস্তেই আমাদেরকে রাখবে, সেটি উদ্দেশ্য। এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011-র বৈধতার প্রশ্নে আপিল বিভাগে করা রিভিউ আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে বলেও জানান আইনজীবীরা। অবশ্যই এটি আমার মনে হয় রিভিউ করে দ্রুত এটার নিষ্পত্তি করা উচিত। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে উল্লেখ করে জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সংগঠনের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এমনটা হলে আবারও ধ্বংসের দিকে যাবে দেশ। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডাক্তার তাহের। বলেন, সংস্থাটিকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত, তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে সরকার গঠন করবে। এনসিপিকে 10 আসন দেওয়ার তথ্যকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শিগগিরই 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে। আমার কাজ হচ্ছে ব্রিফ করা, প্রশ্ন করার দায়িত্ব আপনাদের। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে। 11 থেকে 14 জানুয়ারি 10 জেলা সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তারেক রহমান কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয়, বরং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। সফরসূচি শুরু হবে ঢাকা থেকে 11 জানুয়ারি। ওই দিন টাঙ্গাইল, সিরাজগঞ্জ থেকে বগুড়ায় রাত্রি যাপন করবেন তারেক রহমান। এরপর 12 জানুয়ারি বগুড়া থেকে শুরু করে যাবেন রংপুর, দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও। এরপর 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে সফর শুরু করে যাবেন পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ফিরবেন ঢাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। রাতভর গণনা করেও ঘোষণা করা যায়নি যোগসু নির্বাচনের ফল। শুরুতেই ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলে ছিল ধীর গতি। ফলাফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছে শিক্ষার্থী ও প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে যোগসু নির্বাচনের অস্থায়ী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনার পর রাত 12:30টার দিকে আবারও শুরু হয় গণনা। নৃবিজ্ঞান বিভাগের 278টি ভোট হাতে গণনা শেষে 2টি ওএমআর যন্ত্র দিয়ে যাচাই করা হয়। এরপর ত্রুটিহীন গণনা যন্ত্রেই রাতভর চলে গণনা। এ সময় ভোট গণনা দেখতে অডিটোরিয়ামে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষার্থীরাও। মঙ্গলবার সকাল 9টায় শুরু হওয়া যোগসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোট পড়েছে 65% বেশি। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে।
যদি দুটো মেশিনেই যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয় তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে বাকি কেন্দ্রের। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় 6.9 ডিগ্রি ও গোপালগঞ্জে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে টানা শীতের দাপটে কাঁপছে রাজধানী সহ দেশের বিস্তীর্ণ জনপদ। কুয়াশায় ঢেকে আছে শহর, বন্দর, গ্রামগঞ্জ। কয়েক হাত দূরের চিত্র দেখা যাচ্ছে না চোখে। কয়েক জেলায় দেখা নেই সূর্যের। কোথাও কোথাও এমন অবস্থা সপ্তাহকাল ধরে চলছে। ঘন কুয়াশার সাথে হিম বাতাস দুর্বিষহ করে তুলেছে জনজীবন। পৌষের শেষ ভাগে হাড় কাঁপানো শীতে কার্যত স্থবির জনজীবন যাত্রা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। গরম পোশাকের অভাবে কাতর হতদরিদ্ররা। তবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ আসছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, সহসাই কাটছে না এমন অবস্থা। শীতের দাপট চলতে পারে আরও কয়েকদিন। এ সময় তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনাও রয়েছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.7। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বুধবার দক্ষিণ ফিলিপিন্সের উপকূলে এই ভূকম্পন হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিক ক্ষতির খবরও পাওয়া যায়নি। ইউএসজিএস জানায় ভূমিকম্পটি 6.7 মাত্রা হিসেবে রেকর্ড করা হয়। মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় 27 কিলোমিটার পূর্বে 58.5 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের রেশ না কাটতেই ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের দিকে। তবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ডের চারদিকে রুশ ও চীনা জাহাজ রয়েছে, তাই জাতীয় নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এর একদিন পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার জানান গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিকভাবে কেউ লড়াই করবে না বলেও মন্তব্য করেন তিনি। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ট্রাম্পের এ ধরনের বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার এমন বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও। জানান যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশে সামরিক হামলার সিদ্ধান্ত নেয় তাহলে ন্যাটো সহ সবকিছু থেমে যাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে তাও বন্ধ হয়ে যাবে। এদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য ও ডেনমার্কের নেতারা যৌথ বিবৃতিতে জানান গ্রিনল্যান্ড তার জনগণের। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।